সম্মান তৃতীয় বর্ষ দর্শন বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনার এই দিনগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলছো, নিজের এবং নিজের পরিবারের প্রতি লক্ষ্য রাখছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে কোভিড-19 এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সারা বিশ্ব কার্যত স্থবির একটি সময় পার করছে। এই সময়েও তোমাদের পড়াশোনা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তোমরা যেন পিছিয়ে না পড়ো, তোমাদের সিলেবাস যেন তোমরা সঠিক সময়ে শেষ করতে পারো, সেই জন্য ঢাকা কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য বিশেষ অনলাইন ক্লাস গ্রহণের উদ্যোগ নিয়েছে সেই শুরু থেকেই। সেই অনলাইন ক্লাস গ্রহণের কার্যক্রমের অংশ হিসাবে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো সম্মান তৃতীয় বর্ষের 308 নম্বর কোর্স অর্থাৎ ইকোনমিক্স কোর্সটি নিয়ে। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টি কলেজ রয়েছে তার মধ্যে ঢাকা কলেজ অন্যতম, এবং আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা আরো অধিভুক্ত কলেজগুলোর সাথে দর্শন বিভাগের তৃতীয় বর্ষের কিছু নতুন কোর্স পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসারে। সেই কোর্সেরই একটি হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি, যা একদমই তোমাদের জন্য নতুন চালু করা হয়েছে। আমরা এই নতুন কোর্সটি নিয়ে গত একটি ক্লাস করেছিলাম অনলাইনে, আর ছুটির আগে তোমরা স্বাভাবিক কিছু ক্লাস করেছিল অর্থনীতির উপরে। তো চলো, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের আলোচনায় দেখব আমাদের পাঠ্য বিষয় সম্পর্কে। আজকে তোমাদের আলোচনায় কোর্স শিক্ষক হিসেবে রয়েছি আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো ঢাকা কলেজের আওতাধীন দর্শন বিভাগের শিক্ষার্থী হিসাবে তোমরা দর্শনের যে কোর্সগুলো পড়েছো তার মধ্যে অর্থনীতি কোর্সটি একটি নতুন কোর্স হলেও তোমাদের অনেকেই হয়তোবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে অর্থনীতি বিষয়টি পড়ে এসেছো। অর্থনীতির যে স্বাভাবিক ধারণাগুলো আছে, মৌলিক বা বেসিক যে কনসেপ্ট গুলো আছে, সেই মৌলিক বা বেসিক কনসেপ্ট গুলোই আমাদের বর্তমান আলোচ্য বিষয়বস্তু। এই আলোচনার সূত্র ধরে আমরা গতদিন অর্থাৎ আমাদের প্রথম ক্লাসে দেখেছিলাম অর্থনীতির প্রাথমিক ধারণা, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন অর্থাৎ স্ক্যারসিটি এবং চয়েস এ সম্পর্কে। তোমরা যারা গত ক্লাস করেছিলে অথবা যারা আজকে প্রথম জয়েন করছো ক্লাসে, যারা প্রথম শুনছো আজকের ক্লাসে, তোমাদের সবার সুবিধার্থে আমরা গত ক্লাসের বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা করছি। দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এই দুটি বিষয় আসলে আমাদের অর্থনীতির বা আমাদের অর্থনৈতিক সমস্যাবলীর মধ্যে অন্যতম মৌলিক দুটি সমস্যা। অনেকে অর্থনীতিকে সায়েন্স অফ স্ক্যারসিটি বা দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলে উল্লেখ করে থাকে। এর মূল কারণটি হচ্ছে এই জন্য যে দুষ্প্রাপ্যতা আছে বলেই কিন্তু অর্থনৈতিক কার্যাবলী করতে আমরা বাধ্য হই বা অর্থনৈতিক আলোচনার প্রয়োজনীয়তা দেখা দেয়। আমাদের দৈনন্দিন জীবনে অসীম অভাব রয়েছে, অর্থাৎ আমাদের অভাবের কোনো শেষ নেই। একটি অভাব পূরণ হওয়া মাত্রই আমাদের নতুন নতুন অভাবের সম্মুখীন আমরা হই। কারো যদি খাদ্যের অভাব দেখা দেয়, তখন তার সেই খাদ্যের চাহিদাটি পূরণ করা হলেও দেখা দেয় বস্ত্রের অভাব। বস্ত্রের অভাবটি পূরণ করা হলেও হয়তোবা নতুন আরেকটি অভাব সামনে আবির্ভূত হয়। এই যে আমাদের অসীম অভাব, সেই অসীম অভাব পূরণের জন্য সম্পদ যা রয়েছে আমাদের, সেই সম্পদ কিন্তু সীমিত। অর্থাৎ অভাবের সাথে পাল্লা দিয়ে কিন্তু আমাদের সম্পদের বৃদ্ধি ঘটে না। এই যে সম্পদ পাওয়া যায় না আমাদের অভাবের তুলনায় বা অভাব পূরণের সম্পদের যে ঘাটতি রয়েছে, একে বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা বা স্ক্যারসিটি। সম্পদের এই স্বল্পতার জন্যই আমরা বাছাই করতে উদ্বুদ্ধ হই। যেহেতু আমার অভাব অসীম, কিন্তু সে তুলনায় আমার সম্পদের একটি সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতার জন্যই আমি আমার অভাবগুলোর মধ্যে সর্বোচ্চ প্রয়োজনীয় অভাবটিকে নির্বাচন করতে বাধ্য হই এবং সেই নির্বাচনের ভিত্তিতে আমার সীমিত সম্পদ দ্বারা সেই অভাবটিকে পূরণ করার একটি প্রচেষ্টা চালাই। এই যে সম্পদের সীমাবদ্ধতা, অসীম অভাব, একই সাথে
অসীম অভাবের মধ্য থেকে প্রয়োজনীয় অভাবটিকে নির্বাচন করা, সেই নির্বাচিত অভাবটিকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করা, যাবতীয় কার্যাবলীকেই অর্থনৈতিক কার্যাবলী হিসাবে দেখা হয়ে থাকে। এবং অর্থনীতির উদ্ভব ও বিকাশ কিন্তু এই প্রত্যয়গুলোকে ঘিরেই আবির্ভূত হয়। এজন্যই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন একে বলা হয়ে থাকে অর্থনীতির অন্যতম দুটি প্রাথমিক ধারণা। এই ছিল মোটামুটি আমাদের গত ক্লাসের আলোচনা। গত ক্লাসের আলোচনার ভিত্তিতে চলো আমরা দেখিনি আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু গ্রেগরি ম্যানকুইজ 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। গ্রেগরি ম্যানকুইজ সমকালীন একজন অর্থনীতিবিদ। তোমরা পর্দায় তার ছবি দেখতে পাচ্ছ। তিনি সমকালীন অর্থনৈতিক আলোচনার সুবিধার্থে 10টি প্রিন্সিপালস বা 10টি মৌলিক অর্থনৈতিক বিষয়কে সামনে নিয়ে এসেছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় এই 10টি মূলনীতি বা অর্থনীতির সমকালীন এই 10টি মূলনীতি বিষয়ে। তবে এই আলোচনা শুরু করার পূর্বে আমরা গ্রেগরি ম্যানকুইজ সম্বন্ধে জানার একটু চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে গ্রেগরি ম্যানকুইজের একটি পরিচিতি দেখতে পাচ্ছ। Nicholas Gregory Mankiewicz, born February 3rd, 1958, is an American macroeconomist who is currently the Robert M. Barron Professor of Economics at Harvard University. Mankiewicz is best known in academia for his work on New Keynesian economics. Mankiewicz has written two popular college-level textbooks, The Intermediate Level Macroeconomics, now in its 10th edition published by Orth Publishers, and the more famous introductory text, Principle of Economics, now in its 9th edition published in Senjing. Subsets of chapters from the later book are sold under the titles Principle of Macroeconomics, Principle of Macroeconomics, Brief Principle of Macroeconomics, and Essential Economics. অর্থাৎ আমরা গ্রেগরি ম্যানকুইজ সম্বন্ধে জানতে পারলাম যে গ্রেগরি ম্যানকুইজ একজন মার্কিন ম্যাক্রোইকোনমিস্ট বা সামষ্টিক অর্থনীতির প্রবক্তা। তিনি মূলত তার অর্থনৈতিক আলোচনার মধ্যে সমকালীন অর্থনীতিকে প্রাধান্য দিয়েছেন। গ্রেগরি ম্যানকুইজের অনেক পরিচয়ের মধ্যে একটি বড় পরিচয় হচ্ছে তিনি দ্বিতীয় জর্জ বুশের শাসনামলে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে ভূমিকা পালন করেছেন বা প্রধান অর্থনৈতিক উপদেষ্টার পদ অলংকৃত করেছিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে মার্কিন অর্থনীতির মতে এত বড় একটা অর্থনীতির যে চালিকা শক্তি প্রেসিডেন্সিয়াল ফিনান্সিয়াল যে একাডেমি, তার প্রধান হিসাবে গ্রেগরি ম্যানকুইজের যে ভূমিকা তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামক হিসেবে কাজ করেছিল সে সময়। এবং খুব স্বভাবতই এই তাত্ত্বিকের যে আলোচনা তা সামষ্টিক অর্থনীতি, বিশেষ করে বাজার অর্থনীতির ক্ষেত্রে অন্যতম একটি নির্ধারক হিসেবে কাজ করেছিল। গ্রেগরি ম্যানকুইজ একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি জন্মগতভাবেই মার্কিনী বা আমেরিকার অধিবাসী। এছাড়া তিনি বর্তমানে বেশ কিছু গ্রন্থ রচনার সাথে জড়িত রয়েছেন। তার রচিত গ্রন্থের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে গ্রন্থটি পাওয়া গেছে তা হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, যার বিভিন্ন অংশ কখনো প্রিন্সিপাল অফ মাইক্রো ইকোনমিক্স, প্রিন্সিপাল অফ ম্যাক্রো ইকোনমিক্স নামে প্রকাশিত হয়েছে। গ্রেগরি ম্যানকুইজের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থটি এতটাই আলোড়ন সৃষ্টিকারী একটি গ্রন্থ যে এই গ্রন্থটি কলেজ পর্যায়ে পাশ্চাত্যের বিভিন্ন রাষ্ট্রে কলেজ পর্যায়ে সেটি একটি টেক্সট বুক হিসেবে মর্যাদা লাভ করেছে। গ্রেগরি ম্যানকুইজের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর ভিত্তিতেই আমরা যে 10টি মৌলিক নীতি বা যে 10টি মূলনীতি পেয়ে থাকি অর্থনীতি বিষয়ে, সে সম্পর্কে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন স্ক্রিনে গ্রেগরি ম্যানকুইজ আলোচিত যে 10টি মূলনীতি রয়েছে
সেদিকে একটু দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ গ্রেগরি ম্যানকুইজ in his Principle of Economics outlines 10 principles of economics that we will replicate here. There are pupil face trade-offs. Second one, the cost of something is what we give up to get it. Third one, rational people think at the margin. The fourth one, people respond to incentives. The fifth point is trade can make everyone better off. Sixthly, markets are usually a good way to organize economic activity. The seventh one, governments can sometimes improve market outcomes. Eighth one is a country's standards of living depends on its ability to produce goods and services. The ninth point is prices rise when the government prints too much money. And the last one is society faces a short-run trade-off between inflation and unemployment. এই যে 10টি মূলনীতি নিয়ে গ্রেগরি ম্যানকুইজ তার অর্থনীতিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, বা অর্থনীতির সমকালীন যে 10টি মূলনীতি গ্রেগরি ম্যানকুইজ তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থটিতে আলোচনা করেছেন, সে বিষয়ে আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে চলো প্রথমে আমরা এর যে প্রথম বিষয়টি বা যে প্রথম প্রিন্সিপাল বা মূলনীতিটি রয়েছে সেদিকে একটু আলোকপাত করার চেষ্টা করি। গ্রেগরি ম্যানকুইজের প্রথম যে মূলনীতিটি রয়েছে সেখানে তিনি বলছেন পিপল ফেস ট্রেডস অফ। পিপল ফেস ট্রেডস অফ বলতে তিনি বুঝিয়েছেন অর্থনীতিতে সংযুক্ত মানুষ বা সাধারণ মানুষেরা ট্রেডস অফের সম্মুখীন হয়। ট্রেডস অফ বলতে তিনি এখানে কি বুঝিয়েছেন তা একটু ব্যাখ্যা করার অবকাশ রয়েছে। মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয় এটি বোঝাতেই তিনি এই কথা বলেন, অর্থাৎ ট্রেডস অফ বিষয়টিকে উল্লেখ করেন। কোনো একটি বিষয়ে প্রাধান্য দিয়ে সে সংক্রান্ত চাহিদা পূরণে অপর একটি চাহিদাকে ত্যাগ করার প্রয়োজন হয়। অর্থাৎ ওই যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম দুষ্প্রাপ্যতা সম্পর্কে, এখানে কিন্তু সেই বিষয়টিকে ম্যানকুইজ দেখানোর চেষ্টা করেছেন। অর্থাৎ আমাদের অসীম অভাবের তুলনায় যেহেতু সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, এ কারণে আমাদের ট্রেডস অফ বা দুষ্প্রাপ্যতার বিষয়টি সামনে চলে আসে। আমাদের কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু কাজকে বাদ দিতে হয়, নিজেকে সংযত রাখতে হয় আমাদের অভাবগুলোর মধ্যে। কোনটিকে আমি বেছে নেব সেই বিষয়টিকে দেখতে। মানুষের সম্পদ যদি অসীম হতো বা প্রয়োজনের তুলনায় যদি আমরা অসীম সম্পদের অধিকারী হতাম, সেক্ষেত্রে কিন্তু ট্রেডস অফের সম্মুখীন আমি হতাম না। ট্রেডস অফ বা কর্মবিরতি, কি বলবো একে বলা যায় যে কর্মত্যাগের যে বিষয়টি রয়েছে, অভাব ত্যাগের যে বিষয়টি রয়েছে, তা কিন্তু মূলত গঠিতই হচ্ছে আমাদের সম্পদের স্বল্পতার কারণে। তো এই ট্রেডস অফের একটি উৎকৃষ্ট এক্সাম্পল বা একটি উৎকৃষ্ট উদাহরণ কিন্তু ম্যানকুইজ দেওয়ার চেষ্টা করেছে, যা আমরা একটু পর্দায় দেখার চেষ্টা করব। ম্যানকুইজ এ বিষয়ে বলেন, এক্সাম্পল ইজ guns and butter. The more we spend on national defenses, guns, to protect our borders, the less we can spend on consumer goods to raise our standards of living at home. লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, পাশ্চাত্যে খুব প্রচলিত একটি প্রবাদ হচ্ছে গানস অ্যান্ড বাটার, অর্থাৎ বন্দুক আর খাদ্য। এই যে বন্দুক বলতে মূলত বোঝানো হচ্ছে অস্ত্রের মাধ্যমে প্রতিরক্ষা যে ব্যবস্থা সেটিকে, আর অপরদিকে বাটার বলতে খাদ্য ব্যবস্থাটাকে বোঝানো হচ্ছে। ম্যানকুইজ বলেছেন যেহেতু আমাদের সম্পদ সীমিত, সে কারণে ট্রেডস অফের সম্মুখীন হওয়ার কারণে বা সীমিত সম্পদের সীমাবদ্ধতার যে বিষয়টি আমরা ফেস করি, আমরা যে মুখোমুখি হচ্ছি, এজন্য কিন্তু আমাদের মূলত যে কাজটি করতে হয়, আমি যদি আমার সীমান্ত রক্ষার জন্য বা আমার প্রতিরক্ষার জন্য অস্ত্র কেনায় বেশি অর্থ ব্যয় করি,
সেদিক থেকে আমার স্তিমিত থাকতে হয়। আমি অস্ত্র কেনার বদলে আমার খাদ্য সামগ্রীকে যে খাদ্যটা আমার দেশের অভ্যন্তরে প্রয়োজন সেই খাদ্য সামগ্রী কেনার অর্থ বাঁচিয়ে কিন্তু আমার অস্ত্র কিনতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি আমি ট্রেডস অফের সম্মুখীন হওয়ার কারণে আমি অস্ত্র কেনাতে বেশি অর্থ ব্যয় করছি, কিন্তু খাদ্য কেনায় কম ব্যয় করছি। এই যে একদিকে বেশি ব্যয় করার কারণে অন্যদিকে ব্যয়টা আমার কম করতে হচ্ছে, এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনটির সম্মুখীন হওয়ার কারণে কিন্তু মূলত অর্থনৈতিক সমস্যাগুলি সৃষ্টি হয়। তাই ম্যানকুইজের মতে এটি হচ্ছে বর্তমান সমকালীন অর্থনীতির অন্যতম একটি মূলনীতি। পিপল ফেসেস ট্রেডস অফ, মানুষ ট্রেডস অফের সম্মুখীন হয়, মানুষ সম্পদের সীমাবদ্ধতার সম্মুখীন হয়। দ্বিতীয় যে পয়েন্টটি আমরা দেখতে পাই ম্যানকুইজের আলোচনায়, সেখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানকুইজ দেখিয়েছেন the cost of something is what we give up to get it. এখানে মূলত তিনি সুযোগ ব্যয়ের যে ধারণাটি রয়েছে অর্থনীতিতে সেটিকে প্রাধান্য দিয়ে আলোচনার চেষ্টা করেছেন। সম্পদের সীমাবদ্ধতার ধারণার কারণে মানুষ বাছাই করে যে কোন বিকল্প গ্রহণে সে অধিক লাভবান হতে পারে। দ্বিতীয় মূলনীতি দ্বারা এই বিষয়টিকে নির্দেশ করা হয়েছে, একে সম্পদের সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে একটু সুযোগ ব্যয় কি সেদিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট হলো whatever must be given up in order to obtain some item next best alternative forgone। কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বিষয়টি খুবই জরুরি। আমাদের যেহেতু সম্পদটি সীমিত, সে কারণে আমাকে বাছাই করতে হয় আমার অভাব পূরণের জন্য আমি কোন সম্পদের ব্যবহারটি কোন খাতে করব। অর্থাৎ আমি একটি খাতে যদি আমার সীমিত সম্পদকে ব্যবহার করতে চাই, তাহলে অন্য একটি খাতকে কিন্তু ত্যাগ করতে হয় বা সীমিতকরণ করতে হয়। এই যে এক খাতে পরিবর্তে আরেক খাতে ব্যয় করার ফলে বা একদিকে লাভবান হওয়ার বদলে আরেক দিকে আমি ত্যাগ করছি, এই ত্যাগ এবং লাভের যে হিসাব সেটিকে সুযোগ ব্যয় হিসাবে দেখানো হয়। সুযোগ ব্যয়ের কারণে কিন্তু আমাদের অর্থনীতিতে বেশ কিছু সমস্যার সম্মুখীন আমরা হই এবং সেই সমস্যাগুলি সমাধানেও সচেষ্ট হই এই সুযোগ ব্যয়ের ধারণাটির উপরে ভিত্তি করে। ম্যানকুইজ এই বিষয়টিকে দ্বিতীয় মূলনীতি হিসাবে উল্লেখ করার চেষ্টা করেছেন। ম্যানকুইজের মতে অর্থনীতির যে তৃতীয় যে সমস্যাটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে rational people think at the margin। অর্থনীতিতে ধরা হয়ে থাকে পিপল মাস্ট বি রেশনাল, অর্থাৎ মানুষ যুক্তিবাদী আচরণ করবে। প্রত্যেক মানুষ তার প্রয়োজন অনুযায়ী এমন আচরণ করবে যা বুদ্ধিসঞ্জাত হবে। সে কখনোই উদ্ভট এমন কোনো আচরণ করবে না যার দ্বারা তার স্বাভাবিকত্বটি বিনষ্ট হয়। মানুষ অভাব এবং নির্বাচনের মাধ্যমে তার স্বাভাবিক যৌক্তিক আচরণের প্রকাশ করবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাধারণ যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় থেকে চিন্তা করে, অর্থাৎ প্রান্তিক লাভ এবং প্রান্তিক মূল্যের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। এই বিষয়টি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা দেখতে পাই প্রান্তিক চাহিদা বিধি বা প্রান্তিক উপযোগ বিধি বলে একটি মৌলিক ধারণা অর্থনীতিতে প্রচলিত রয়েছে। এই যে প্রান্তিক যে উপযোগ বিধি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যখন আমার অর্থ ব্যয়ের মাধ্যমে কোনো সেবা বা পণ্য ক্রয় করব, তখন সেই সেবা বা পণ্যটি ক্রয় করতে করতে এমন একটি পর্যায়ে আসবে যখন আমার উপযোগ সম্পূর্ণভাবে শেষের দিকে থাকবে। উপযোগ যখন আমি আমার সর্বনিম্ন যে উপযোগটি আছে সেটির জন্য যে অর্থ ব্যয় করতে রাজি হব বা যে অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকব, সেটিই হচ্ছে আমার প্রান্তিক ব্যয়, এবং সর্বশেষ যে উপযোগটি রয়েছে সেটি হচ্ছে আমার প্রান্তিক উপযোগ।
প্রান্তিক উপযোগ এবং প্রান্তিক ব্যয়ের মধ্যকার যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ আমার প্রান্তিক ব্যয় যদি আমার প্রান্তিক উপযোগের সমান হয়, অথবা প্রান্তিক ব্যয় যদি প্রান্তিক উপযোগের চেয়ে বেশি বা কম হয়, সেক্ষেত্রে কিন্তু আমি একটি সমস্যার সম্মুখীন হই। আমরা সাধারণ মানুষ হিসাবে সবসময় চাই সর্বোচ্চ ভালোটি অর্জন করতে, এবং সেটি অবশ্যই প্রান্তিক অর্থটি ব্যয়ের মাধ্যমে। আমার যখন প্রান্তিক ব্যয়টি এমন হবে যা দ্বারা আমি লাভবান হচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার অর্থনৈতিক চিন্তাটি সীমাবদ্ধ থাকবে সেই ব্যয়টুকু করার মধ্য দিয়ে, এবং সেটিকে যুক্তিবাদী আচরণ হিসেবে, অর্থনীতিতে যুক্তিবাদী আচরণ হিসেবে ম্যানকুইজ দেখিয়েছেন। ম্যানকুইজ এ বিষয়ে বলেন, if the additional satisfaction obtained by an addition in the units of a commodity is equal to the price of consumer is willing to pay for that commodity, he achieves maximum satisfaction, which is the main goal of every rational consumer. খুব সহজভাবেই আমরা কিছুক্ষণ আগে যে কথাগুলো আলোচনা করছিলাম তাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। একজন ক্রেতা তার সর্বশেষ উপযোগের জন্য যে মূল্যটি প্রদানে আগ্রহী হন বা যে মূল্যটি প্রদানে প্রস্তুত থাকেন, সেটি হচ্ছে ওই পণ্যের প্রকৃত মূল্য, এবং ক্রেতার সেই মূল্যটি দ্বারা তিনি যে তৃপ্তিটি লাভ করছেন তাই হচ্ছে তার সর্বোচ্চ তৃপ্তি। অর্থাৎ প্রান্তিক পর্যায় থেকেই কিন্তু আমাদের স্বাভাবিক অর্থনৈতিক চিন্তাটি হয়ে থাকে যে আমি সর্বশেষ কতটুকু দাম দিতে রাজি আছি। এর ভিত্তিতেই বাজার অর্থনীতি বলি বা যে কোনো অর্থনীতিতে বলি, সেক্ষেত্রে কোনো পণ্য বা সেবার মূল্য নির্ধারিত হয়ে থাকে বলে একে তিনি অত্যন্ত যৌক্তিক একটি ক্রেতা আচরণ হিসেবে উল্লেখ করেছেন। ম্যানকুইজের মতে ইকোনমিক প্রিন্সিপাল হিসাবে তৃতীয় যে ধারণাটি আমরা দেখতে পাই, সেখানে দেখা যাচ্ছে ম্যানকুইজ বলেন, না চতুর্থ যে ধারণাটি দেখতে পাই সেখানে ম্যানকুইজ বলেন পিপল রেসপন্ড টু ইনসেন্টিভ। ইনসেন্টিভ শব্দটির যে অর্থ স্বাভাবিকভাবে রয়েছে তা বলতে সাধারণত পুরস্কারকে আমরা বুঝে থাকি। ইনসেন্টিভ বা পুরস্কার হচ্ছে তা যা ব্যক্তি তার অর্থনৈতিক আচরণ, বিশেষ করে ইকোনমিক্সের পরিভাষায় যদি আমরা বলতে চাই, ইনসেন্টিভ বলতে ইকোনমিক্সে বা অর্থনীতিতে বোঝানো হয় সেই বিষয়টিকে যা ব্যক্তি তার যৌক্তিক অর্থনৈতিক আচরণগত পরিবর্তনের কারণে লাভ করে থাকে। এই অর্থনৈতিক আচরণের পরিবর্তনের জন্য ব্যক্তির ইনসেন্টিভ যে সবসময় ইতিবাচক হবে তা না, কখনই কিন্তু তা নেতিবাচকও হতে পারে। আমরা একটু পর্দায় বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি। ম্যানকুইজের ভাষ্যমতে ব্যক্তির যুক্তিসঙ্গত আচরণ বা কাজের পরিবর্তনের ফলে তাকে দেওয়া পুরস্কার তার অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেশ প্রভাবিত করে। এই পুরস্কার ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। একটি উদাহরণ দিলে বোধহয় বিষয়টি আমাদের কাছে কিছুটা পরিষ্কার হতে পারে। ধরা যাক কোনো একটি শিল্প প্রতিষ্ঠানে কর্মচারীদেরকে বলা হলো, আপনারা যদি আপনাদের কাজ আরো 1 ঘন্টা বেশি করেন সেক্ষেত্রে আপনাদের ইনসেন্টিভ দেওয়া হবে, কিন্তু যারা তা করবে না তারা সেই ইনসেন্টিভ থেকে বঞ্চিত হবেন। এক্ষেত্রে কিন্তু অনেক কর্মী আছেন যারা অনেক উৎসাহিত হবেন তাদের এই কাজটির সময়কে আরো কিছুটা বাড়িয়ে করতে, অর্থাৎ 1 ঘন্টা সময় তারা বেশি কাজ করলে তাকে যদি পুরস্কৃত করা হয় বা এর বিনিময়ে তিনি যদি অর্থ উপার্জন করতে পারেন কিছুটা বেশি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তিনি অনেক বেশি আগ্রহী হবেন কাজগুলো করার ক্ষেত্রে। অপরদিকে কেউ যদি তার নির্ধারিত সময়ের কাজটিতেও গাফিলতি করে, যদি সে সময় তার প্রাপ্য যে বেতন বা প্রাপ্য যে মজুরি রয়েছে সেখান থেকে অর্থ কর্তন করা হয়, তাও কিন্তু এক ধরনের ইনসেন্টিভ, কিন্তু তা হবে নেতিবাচক ইনসেন্টিভ। আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমরা ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের ইনসেন্টিভেরই একটি উদাহরণ প্রায়শই দেখে থাকি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে দেখা যাচ্ছে যে অতিরিক্ত পার্ট টাইম বলে তারা যে বিষয়টি প্রচলিত রয়েছে, পার্ট টাইম বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু তারা অধিক উপার্জন করতে পারছে গার্মেন্টস কর্মীরা। আবার অনেক সময় দেখা যাচ্ছে সে যদি তার প্রচলিত কর্মসময়ের চেয়ে কম সময় দিয়ে থাকে বা
প্রায়শই বিভিন্ন দিন যদি সে দেরি করে বা কাজে যেতে সে গাফিলতি করে কোনোভাবে, সে অনেক সময় কিন্তু তার জরিমানাও দিতে হতে পারে, তার বেতন থেকে অর্থ কর্তন করা হয়ে থাকে। এই যে ইনসেনটিভ, সেই ইনসেনটিভ কিন্তু মানুষকে বিভিন্নভাবে প্রণোদিত করে, প্রভাবিত করে। তাই ইতিবাচক হতে পারে, আবার নেতিবাচক হতে পারে। এই ধারাবাহিকতায় ম্যানকুইস তার অর্থনীতির আলোচনার বা অর্থনীতির মূলনীতি হিসাবে পঞ্চম যে মূলনীতিটি উল্লেখ করেছেন তা হচ্ছে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ, অর্থাৎ বাণিজ্য প্রত্যেকের জন্যই সুখকর বা বাণিজ্যকে প্রত্যেকেই ইতিবাচক অর্থে গ্রহণ করে থাকে। অর্থনৈতিক কর্মকাণ্ড পারস্পরিক মিথস্ক্রিয়ার উপর নির্ভরশীল, তাই এখানে হার জিতে কোনো বিষয় নেই। বাণিজ্যিক ক্ষেত্রে উভয় পক্ষই লাভবান হয়, তবে মাত্রাগত তারতম্য থাকতে পারে। আমরা কিন্তু প্রায়শই কেনাকাটা করতে গেলে দেখি কেউ কোনো একটি পণ্য কিনে যদি তার কাঙ্ক্ষিত মূল্যের পেয়ে থাকে সেই পণ্যটি, সে মনে করে যে সে অনেকটাই জিতে গেল এবং বিক্রেতাকে তিনি হারিয়ে দিলেন। ব্যাপারটা কিন্তু তা নয়। আবার অনেক ক্ষেত্রে অনেকে বলে যে আপনি এই পণ্যটি কিনে লাভবান হননি, আপনি ঠকে গেছেন। বিষয়টি তাও নয়। বাণিজ্য এমন একটি প্রক্রিয়া যা পারস্পরিক মিথস্ক্রিয়া বা পারস্পরিক ইন্টারঅ্যাকশনের উপর ডিপেন্ড করে, ইন্টারঅ্যাকশনের উপর নির্ভর করে। এই পর্যায়ে দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি যিনি ক্রেতা এবং কোনো একজন ব্যক্তি যিনি বিক্রেতা, উভয়ের মধ্যেই কিন্তু এমন একটি লাভের অংশ থাকে যে যিনি কিনছেন তিনি কিনে লাভবান হচ্ছেন, যিনি বিক্রি করছেন তিনি বিক্রি করে লাভবান হচ্ছেন। যদি এই কেনা বেচার মধ্যে নিজস্ব লাভের বিষয়টি না থাকে তবে সেটা বাণিজ্যই হবে না। কারণ আমি যদি মনে করি আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেক্ষেত্রে হয়তো আমি পরবর্তীতে কেন আমি এই সময় হয়তো পণ্যটি কিনবো না। আবার বিক্রেতাও যদি মনে করেন যে তার হেরে যাওয়ার সম্ভাবনা আছে বা তার ক্ষতির আশঙ্কা রয়েছে, তিনিও কিন্তু আর সেই ক্রেতার কাছে পণ্যটি বিক্রয় করতে আগ্রহী হবেন না। তাহলে বাণিজ্য বিষয়টি দেখা যাচ্ছে দুজনেই লাভবান হয়, তবে এই লাভের তারতম্যগত কিছু পার্থক্য রয়েছে। হয়তোবা কেউ কিছুটা বেশি লাভবান হচ্ছে, কেউ একটু কম লাভবান হচ্ছে, কিন্তু এর মানে এই না যে কম লাভবান হওয়া মানে আমি হেরে যাচ্ছি বা আমি ঠকে যাচ্ছি, তা কিন্তু নয়। এই বাণিজ্যিক সম্পর্কের তারতম্য থাকলেও বাণিজ্যিক যে লাভের ধারণা, এই ধারণাটি কিন্তু মানুষকে প্রণোদিত করে, প্রভাবিত করে অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে। অর্থনৈতিক মূলনীতি হিসাবে ম্যানকুইজের ভাষ্য মতে যে ষষ্ঠ ধারণাটি আমরা পাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটস আর ইউজুয়ালি এ গুড ওয়ে টু অর্গানাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ম্যানকুইজের পরিচিতির সময় আলোচনা করেছিলাম যে ম্যানকুইজ মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অর্থনীতিবিদ। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণকারী যে অর্থনীতিবিদগণ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। মার্কিন যুক্তরাষ্ট্র একটি বাজার অর্থনীতি নির্ভর রাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি হচ্ছে মার্কেট ইকোনমি, যে কারণে স্বভাবতই ম্যানকুইজ তার অর্থনৈতিক আলোচনায় বা অর্থনৈতিক দর্শনে বাজার অর্থনীতিকে প্রমোট করার চেষ্টা করেছেন বা বাজার অর্থনীতির পক্ষে তার সমর্থনকে প্রকাশ করেছেন। এই ধারাবাহিকতায় কিন্তু তিনি বলেছেন যে মার্কেট ইকোনমি বা বাজার মানুষকে বা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ভালোভাবে সংগঠিত করে। তার মতে সরকারি নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রেই বাজারকে স্থবির করে ফেলে। বিশেষ করে সমাজতান্ত্রিক যে অর্থনীতি রয়েছে সেখানে কিন্তু বাজার অর্থনীতিকে অস্বীকার করা হয়। শুধু তাই নয়, বাজার অর্থনীতিকে সেখানে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। ম্যানকুইজের মতে এই বিষয়টি বা এই দৃষ্টিভঙ্গিটি, এই আউটলুকটি সঠিক নয়। আমাদের যদি অর্থনীতিকে সচল রাখতে হয় তাহলে অবশ্যই সরকারি নিয়ন্ত্রণকে সীমাবদ্ধ করে আনতে হবে এবং বাজার অর্থনীতিকে অনেক বেশি প্রাধান্য দিতে হবে। বাজার অর্থনীতিতে যেহেতু ব্যক্তি মানুষের স্বাধীনতা বা ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের একটি প্রকাশ ঘটে, ক্রেতা তার ইচ্ছা মতো কিনতে পারেন, বিক্রেতা তার ইচ্ছা মতো বিক্রি করতে পারেন, সে কারণে উভয়ের মধ্যেই একটি প্রতিদ্বন্দ্বিতা কাজ করে। এই প্রতিদ্বন্দ্বিতার ফলে অর্থনীতি খুব গতিশীল ধারায় চলতে পারে। বাজার অর্থনীতি তাই মানুষকে সুসংগঠিত করতে সাহায্য করে বলে ম্যানকুইজ উল্লেখ করে থাকেন। ম্যানকুইজের এই ধারণার উপর ভিত্তি করে তিনি তার সপ্তম যে মূলনীতি তা আলোচনা করেছেন। তিনি বলেন, গভর্নমেন্ট ক্যান সামটাইমস ইমপ্রুভ মার্কেট আউটকামস, অর্থাৎ
বাজার অর্থনীতি চলমান থাকলেও সরকারি নিয়ন্ত্রণ অনেক সময় কিছুটা কার্যকর হতে পারে সামটাইমস। তিনি এক্ষেত্রে দেখিয়েছেন যে বাজার অর্থনীতিতে বা সরকারি হস্তক্ষেপ, অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপের দুটি কারণ থাকতে পারে। প্রথমত হচ্ছে যোগ্যতার সঠিক ব্যবহার, আর দ্বিতীয়ত হচ্ছে সাম্য আনয়ন। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় তিনি এখানে যে দুটি কারণ কিন্তু প্রমোশন অফ এফিসিয়েন্সি বা যোগ্যতার উন্নয়ন, দ্বিতীয়ত ইকুইটি বা সাম্য। বাজার অর্থনীতিতে অনেক ক্ষেত্রেই যার ধনিক শ্রেণীর হাতে অনেক বেশি সম্পদ পুঞ্জীভূত হতে পারে, আবার দরিদ্র শ্রেণী আরো বেশি দরিদ্র হয়ে যেতে পারে। সেরকম আশঙ্কা যদি থাকে সেক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ কিছুটা কার্যকর হয় বা বাজার ব্যবস্থায় সরকারকে হস্তক্ষেপ করতে হতে পারে। তবে যোগ্য লোকের যোগ্য প্রাপ্তির ক্ষেত্রে বাজার অর্থনীতি যতটা সহায়ক, সরকারি হস্তক্ষেপ ততটা সহায়ক নয়। তারপরও যদি কোনো ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা দেখা দেয়, বাজার অর্থনীতির স্বেচ্ছাচারিতা রোধ করার জন্য সরকারি হস্তক্ষেপ বা সরকারি যে বিধিনিষেধ তা অনেক ক্ষেত্রে বাজার অর্থনীতির ফলাফলকে উন্নয়নে সাহায্য করে থাকে। বিশেষ করে বাজার ব্যবস্থা যদি ধস দেখা দেয় তখন কিন্তু সরকারি হস্তক্ষেপটা অনেকটাই জরুরি হয়ে পড়ে। মার্কুইজ এভাবে বাজার অর্থনীতির ভিত্তিতে তার ষষ্ঠ এবং সপ্তম মূলনীতিটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। এরপর চলো দেখা যাক অষ্টম মূলনীতি হিসেবে মার্কুইজ আসলে কি বুঝিয়েছেন, ম্যানকুইজ কি কোন বিষয়টিকে উল্লেখ করেছেন। ম্যানকুইজ তার সামষ্টিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে অষ্টম যে নীতিটি দাঁড় করানোর চেষ্টা করেন সেখানে তিনি বলেন, A country's standard of living depends on its ability to produce goods and services. বিষয়টি খুবই জরুরি একটি বিষয়। আমরা কোন রাষ্ট্রের জনসাধারণের জীবনমান যদি যাচাই বাছাই করতে চাই তাহলে অবশ্যই সেই রাষ্ট্রে বিদ্যমান সম্পদ এবং সেই সম্পদের ব্যবহারের দিকে নজর দিয়ে থাকি। খুব সহজ ভাষায় যদি আমরা কোনো একটি রাষ্ট্রের নাগরিকদের জীবনমানকে মূল্যায়ন করতে চাই সেখানে অবশ্যই সেই রাষ্ট্রের উৎপাদনশীলতাকে দেখতে হয়। অর্থাৎ সে রাষ্ট্র তার নাগরিকদের জন্য কতটা সেবা এবং পণ্য উৎপাদন করতে পারছে তার উপরেই কিন্তু নির্ধারণ করে বা তার উপরে নির্ভর করছে সে রাষ্ট্র তার নাগরিকদের জীবনমানকে কতটা উন্নয়ন করতে পারছে বা সে রাষ্ট্রের নাগরিকদের জীবনমান আসলে কতটা জরুরি। উদাহরণ হিসেবে আমি যদি বলি, কোন রাষ্ট্রে যদি দেখা যায় গাড়ির উৎপাদন অনেক বেশি বা গাড়ির যন্ত্রাংশ, গাড়ি সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো উৎপাদন অনেক বেশি, আমরা স্বভাবতই ধরে নিব যে সে রাষ্ট্রটি একটি উন্নত অর্থনীতির রাষ্ট্র বা সে রাষ্ট্রের জনগণের জীবনমান অনেকটা উন্নত। কেননা আমার যখন খাদ্য, বস্ত্র এই মৌলিক চাহিদাগুলো পূরণ হয়ে যাবে তখনই কিন্তু আমি গাড়ি কেনার মতো একটি বিষয়ের প্রয়োজনীয়তা বা একটি অভাব অনুভব করব। আমার যখন খাদ্যের অভাব থাকবে তখন কিন্তু আমি গাড়ি কেনার কথা চিন্তাও করব না। আমার যদি বাসস্থান না থাকে আমি তাহলে গাড়ি কেনার কথা কেন চিন্তা করব? খুব সহজ ভাষা, আমার জীবনমানের উন্নয়ন ঘটলেই কিন্তু আমি গাড়ি কেনার বিষয়টিকে বিলাসিতা থেকে প্রয়োজনীয় অভাব হিসাবে চিহ্নিত করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে একটি রাষ্ট্রের গাড়ি উৎপাদনের ভিত্তিতে আমি সেই রাষ্ট্রের জনগণকে কিন্তু উচ্চ জীবনমান সম্পন্ন বা উচ্চ জীবনমানের নির্দেশক জনগণ হিসাবে উল্লেখ করতে পারছি। খুব সহজভাবে তাহলে কি বুঝতে পারছি যে আমরা কোন রাষ্ট্রের উৎপাদিত পণ্য এবং সেবার মানের উপরে নির্ভর করে সে রাষ্ট্রের জনগণের জীবন মানের বিষয়টি। পণ্য এবং সেবা সামগ্রীর উৎপাদনশীলতার উপর কোন দেশের জীবনমান নির্ভর করে। এজন্য বিভিন্ন দেশের মধ্যে এমনকি একই দেশের বিভিন্ন সময় নাগরিক জীবনমানে ব্যাপক তারতম্য সৃষ্টি হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে যে পণ্য বা সেবা সামগ্রীর উৎপাদন আমরা দেখতে পাই, বাংলাদেশে সেই উৎপাদন কিন্তু আমরা দেখতে পাই না। সেই পণ্যের অভাব যেহেতু আমাদের নেই তাই আমরা দেখতে পাই না। মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ির অভাবের কারণে বা মানুষের জীবনমানের উন্নয়নের কারণে কিন্তু তারা গাড়ির চাহিদাটি বোধ করে, তাই সেখানে গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের খুব উন্নয়ন ঘটেছে বা উৎপাদনের ক্ষেত্রে অনেক উন্নয়ন আমরা দেখতে পাই। কিন্তু বাংলাদেশে সেই উন্নয়ন হয়তো বা দেখতে পাচ্ছি আমরা খাদ্য সামগ্রী উৎপাদনে বা আবাসন খাতে। তাহলে খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা বা
জীবনযাত্রা মানের যে তারতম্য সেটিও কিন্তু বোঝা যায় তাদের উৎপাদন ব্যবস্থার দিকে লক্ষ্য করলে। একইভাবে বিভিন্ন সময়ের যে পার্থক্য, একই রাষ্ট্র হওয়া সত্ত্বেও হয়তোবা দেখা গেল 70 সালে বা 70-এর দশকে আমাদের অর্থনীতিতে যে পণ্যটি বা যেই সেবার চাহিদাটি ছিল সেই পণ্য বা সেবার চাহিদা বর্তমানে হয়তোবা নেই। 70-এর দশকে যে পণ্যটি চাহিদা ছিল তার ভিত্তিতে আমরা তখনকার জীবনমানকে নির্ধারণ করতে পারি এবং বর্তমান সময়ে যে পণ্যটি উৎপাদিত হচ্ছে তার ভিত্তিতে আমরা বর্তমান সময়ের জীবনমানকে নির্ধারণ করতে পারছি। এইভাবেই কিন্তু আমরা কোনো একটি রাষ্ট্রের নাগরিকদের জীবনমানকে নির্ধারণ করতে পারি সেই রাষ্ট্রের উৎপাদন এবং সেই রাষ্ট্রের পণ্য বা সেবা সামগ্রীর উৎপাদনের ভিত্তিতে। ম্যানকুইজ তার নবম যে মূলনীতিটি উল্লেখ করেন সেখানে তিনি বলেছেন, প্রাইস রেজেস হোয়েন দ্য গভর্নমেন্ট প্রিন্টস টু মাচ মানি। খুব সহজ ভাষায়, খুব সুন্দর ভাষায় ম্যানকুইজ এখানে বোঝানোর চেষ্টা করেছেন, সরকার যখন অর্থের যোগান বৃদ্ধি করে দেয় বা সরকার যখন তার অর্থ অধিক পরিমাণে বাজারে ছাড়ে তখনই কিন্তু মূল্যমান, অর্থের মূল্যমানটি কমে যায়, পণ্যের মূল্যমানটি বেড়ে যায়, অর্থাৎ সমগ্র অর্থনীতিতে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি ঘটে থাকে। এখানে আমরা পর্দায় দেখতে পাচ্ছি সরকার দেশে অর্থের যোগান বৃদ্ধি করলে মূল্যস্ফীতি ঘটে। এই মূল্যস্ফীতি বা ইনফ্লেশনকে ম্যানকুইজ বলেছেন সাস্টেইনড ইনক্রিজ ইন দ্য ওভারঅল লেভেল অফ প্রাইসেস ইন দ্য ইকোনমি। প্রিয় শিক্ষার্থীরা, মূল্যস্ফীতির ধারণাটি সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো, তারপরে তোমাদেরকে একটু স্পষ্টতা দেওয়ার চেষ্টা করছি। মূল্যস্ফীতি হচ্ছে অর্থনীতির সেই অবস্থা যখন অর্থের মূল্যমান পণ্যের মূল্যমানের তুলনায় কমে যায়। এই মূল্যস্ফীতি ঘটার অন্যতম একটি কারণ হলো সরকারিভাবে অর্থের যোগান বাড়িয়ে দেওয়া, বা সরকার যদি কোনো একটি বিশেষ পরিস্থিতিতে কাগজি নোট অনেকগুলো বাজারে ছাড়ে বা বাজারে কাগজি নোটের প্রচলন অনেক বেশি বৃদ্ধি করে দেয়, অনেক বেশি নোট মুদ্রিত হয়, সেক্ষেত্রে কাগজি নোট কেন, যে কোনো মুদ্রায় যদি সরকারের মুদ্রণ অনেক বেশি হয় সেক্ষেত্রে কিন্তু জনগণের হাতে টাকা থাকবে, কিন্তু টাকার তুলনায় পণ্য সামগ্রী যেহেতু কম থাকবে সে কারণে যে পণ্যটি 1 টাকায় বিক্রি হতো তা হয়তো 100 টাকায় বিক্রি হবে। যার কাছে টাকা আছে 100 টাকা তিনিই সেটা কিনতে পারবেন, এর চেয়ে কম যিনি যার কাছে আছে তার। অর্থাৎ সামরিক অর্থনৈতিক ব্যবস্থাতে কিন্তু একটি অস্থিরতা দেখা দিবে। এই অস্থিরতার কারণ হচ্ছে আমাদের যে অর্থনৈতিক যে উপার্জন বা অর্থনীতিতে মুদ্রার যে আনাগোনা সেটা অনেক বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমাদের অর্থনৈতিক যে পণ্যগুলো রয়েছে, যে সেবাগুলো রয়েছে, সেই পণ্য বা সেবা সমূহের মান যাই হোক না কেন আমি এজন্য বেশি অর্থ দিতে প্রস্তুত থাকি। এই যে মূল্যস্ফীতি, এই মূল্যস্ফীতির কিন্তু অন্যতম একটি কারণই হচ্ছে যোগান বৃদ্ধি, অর্থের যোগান বৃদ্ধি, যা সরকারের মাধ্যমে ঘটে থাকে। আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন অবস্থায় এই মূল্যস্ফীতির কুপ্রভাবকে প্রত্যক্ষ করেছি। উদাহরণ হিসাবে ম্যানকুইজ এখানে বলেছেন জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধের পরে, বিশেষ করে 1920 সালের প্রথম দিকে এবং আমেরিকায় 1970 সালে, 70-এর দশকে বা জিম্বাবুয়েতে 2000 সালের দিকে কিন্তু ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা গিয়েছিল, যেখানে সরকারি অর্থের যোগান অনেক বেশি ছিল, জনগণের হাতে অর্থ অনেক থাকার ফলেও পণ্য সামগ্রীর ঘাটতির কারণে একটি ব্যাপক মূল্যস্ফীতির সৃষ্টি হয়ে সেখানে সার্বিক জীবনমানের একটি অবনয়ন ঘটেছিল। ম্যানকুইজ এই প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে সর্বশেষ যে মূলনীতিটিকে চিহ্নিত করেছেন সাম্প্রতিক কালে অর্থনৈতিক ক্ষেত্রে, সেটি হচ্ছে society faces a short-term trade-off between inflation and unemployment. অর্থাৎ তিনি সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করে
সামাজিকভাবে একটি স্বল্পকালীন বা স্বল্প সময়ের ট্রেড অফের সম্মুখীন হয় সমাজ, যখন মূল্যস্ফীতি এবং আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের মধ্যে সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ বাজারে মূল্যস্ফীতি দেখা দিলে এবং সেই সাথে যদি বেকারত্ব বৃদ্ধি পায়, তখন কিন্তু সরকার স্বাভাবিকভাবেই বা সরকারকে সমাজকে সার্বিকভাবে একটি স্বল্প মেয়াদে হলেও ট্রেড অফের সম্মুখীন হতে হয়। প্রথম যে ধারণাটি আমরা পেয়েছিলাম ট্রেড অফের যে ধারণা, সেটিকে এখানে ম্যানকুইজ ব্যক্তি খাত থেকে সামাজিক খাতে বা সামষ্টিক খাতে দেখানোর চেষ্টা করেছেন। এই বিষয়ে তার বক্তব্য হলো, an increase in the amount of money in the economy stimulates spending and increases the demand of goods and services in the economy. Higher demand may over time cause firms to raise their prices, but in the meantime, it also encourages them to increase the quality of goods and services they produce and to hire more workers to produce those goods and services. More hiring means lower unemployment. অর্থাৎ কখনো কখনো ইনফ্লেশন বা মূল্যস্ফীতির ফলেও কিন্তু স্বল্পকালীন যে ট্রেড অফের সম্মুখীন সরকার হয়, তা অনেক ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব রোধ করতে সহায়তা করে। কিভাবে করে? যখন আমার কাছে অর্থের যোগান থাকবে, তখন কিন্তু আমি অপেক্ষাকৃত ভালো পণ্যটি বা ভালো সেবাটি নেওয়ার চেষ্টা করব। এই বিষয়টিকে মাথায় রেখে ফার্মগুলি বা শিল্প প্রতিষ্ঠানগুলি তাদের পণ্য এবং সেবার মান বৃদ্ধি করার জন্য অধিক পরিমাণে লোক নিয়োগ করবে। এই অধিক সেবা দেওয়ার জন্য বা গুণগতভাবে ভালো সেবাটি দেওয়ার জন্য এই যে নিয়োগ প্রক্রিয়াটি চলবে, এর ফলে বেকারত্ব বহুলাংশেই হ্রাস পাবে। ফলে একটি শর্ট টার্ম বা শর্ট রান ট্রেড অফের ভিত্তি তৈরি হবে সোসাইটিতে বা সামাজিক ক্ষেত্রে। মূলত এই ছিল ম্যানকুইজ আলোচিত 10টি অর্থনৈতিক মূলনীতি। আমরা দেখতে পাচ্ছি ম্যানকুইজ তার এই আলোচনায় সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি তথা সমগ্র বিশ্ব অর্থনীতিকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তিনি ছিলেন বাজার ব্যবস্থার একজন অন্যতম সমর্থক। তিনি সেই বাজার ব্যবস্থাটাকে হাইলাইট করার চেষ্টা করেছেন তার এই অর্থনৈতিক আলোচনার ক্ষেত্রে। এক্ষেত্রে তিনি মূল্যস্ফীতি থেকে শুরু করে বেকারত্ব সব বিষয়গুলোকেই একটি চেইনের মধ্যে বা একটি চক্রাকারে আলোচনায় এনেছেন, যার ফলে সাম্প্রতিক অর্থনৈতিক যে ধারাবাহিকতা তা অনেক সহজেই আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। ম্যানকুইজের এই আলোচনা থেকে আশা করি তোমাদের ধারণাটি সাম্প্রতিক অর্থনৈতিক যে ট্রেন্ড, সাম্প্রতিক অর্থনৈতিক যে মৌলিক বিষয়গুলো আছে সে সম্বন্ধে অনেকটাই স্পষ্টতা লাভ করবে। এই আলোচনার পরে আমরা আগামী ক্লাসে দেখব অর্থনৈতিক চক্রাকার প্রবাহ, দ্য সার্কুলার ফ্লো মডেল অফ এন ইকোনমি। অর্থাৎ একটি অর্থনীতি কিভাবে চক্রাকারে প্রবাহিত হয়, এই বিষয়টি আমরা ব্যক্তি খাত থেকে সামষ্টিক খাতে কিভাবে প্রভাবিত করছে সেগুলো নিয়ে আগামী পাঠে আশা করি আলোচনা করব। তারপরও তোমাদের যদি আজকের পাঠ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই আমাদের বিভাগীয় ফেসবুক পেজে কিংবা এই ক্লাসের এই অনলাইন ক্লাসের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা প্রয়োজন মতো বা আমাদের সাধ্য মতো তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে এ পর্যন্তই থাক। ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।